কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলেছে মেধার প্রশ্নটা। উচ্চশিক্ষা সকলের জন্য অধিগম্য হবে, তবে মেধার ভিত্তিতে। তাহলে আমি তার ব্যাখ্যা করি এইভাবে, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যেতে হবে নিজের অ্যাপটিটিউড অনুসারে। কারণ প্রত্যেক ছেলের একই বিষয় নাই। আমাদের এখানে লেখাপড়া আমাদের মজা হয় না কেন? আমাদের এখানে 500 থেকে ঢোকা যায় না কেন? ল্যাটারাল এন্ট্রি নাই কেন? থাকা দরকার, কারণ একটা বিষয় কিছুদিন পরে আপনি মনে করতে পারেন যে এটা আপনার উপযোগী হয় না, আপনি বিষয় বদলাতে পারবেন। সেই স্বাধীনতা আমাদের এখন নেই। যেমন ঢুকলাম মানে আমি বন্দী হয়ে গেলাম। শিক্ষার অনেকগুলো সমস্যা আছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেটা মানুষকে বন্দী না করে মুক্ত করবে, এটা আমার ধারণা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্দী করে। আপনি এক বিষয়ে কোনো ক্রমে ভুলে ভর্তি হয়ে গেছিলেন, ওই 2-3 নম্বরের ব্যবধানে আপনাকে ওখানে দেওয়া হচ্ছে, সুন্দর করে বলছে একটা ইংরেজি মিশ্রিত বাংলায় দলিল শুনলাম, ওটা তাদের প্যাশনেট না, তাদের পছন্দ হয় না। এবং যে জিনিস আপনার পছন্দ হয় না, আপনারা জানেন, আপনাকে জোর করে যে বাড়িতে বিয়ে দিয়েছে, যদি আপনি স্বামী পছন্দ না করেন, আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। এই আমাদের লেখাপড়া হয়েছে সেই রকমই। তো যাও, আমার বক্তব্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে বৃত্তিগত এবং কারিগরি শিক্ষা এবং উচ্চ শিক্ষার মিশ্রণ। এই দুটোকে আলাদা করা খুব কঠিন। তবু আমি বলবো যে আমরা মূলত কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা হিসেবে যখন তুলেছি, এখানে পরোক্ষভাবে বলা হয়েছে, যেহেতু এটা অবৈতনিক বলা হয়নি, আবশ্যকও বলা হয়নি, আপনি ইচ্ছে হলে ভর্তি হবেন অথবা হবেন না, এবং পয়সা না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না। কিন্তু আমি মনে করতে পারি আমাদের দেশ যদি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হয়, তাহলে আপনার মেধার ভিত্তি যে ভর্তি করাচ্ছেন, এটা কিন্তু অন্যায় হচ্ছে। প্রত্যেক মানুষের জন্মগত মেধা আছে, এটা আপনাকে বুঝতে করতে। যে মানুষ কথা বলতে পারে, আমি দাবি করব সেই মেধাবী। তবে হ্যাঁ, তাদের মধ্যে মেধার ক্ষেত্রে বৈষম্যের কথা বলছি না, বৈচিত্র্য আছে। একজন তো কবিতা লিখবে ভালো, কিন্তু সে ভালো ইঞ্জিনিয়ার না হইতে পারে। অনেক সিরাজুল ইসলাম চৌধুরীর একটা লেখা পড়ে চোখে পানি আসলো আমার। বেচারা অঙ্কে খারাপ ছিল, তাই ইংরেজিতে পড়েছে। উনি সেই নটরডেম কলেজের গুণকীর্তন করলেন তিনি। এবং আজকে যে আপনারা শিক্ষকদের অপমান করছেন, এটা একটু আমরা একটু ঢোকিলে গেলে বললাম যে যারা আপনাদের সাথে অপব্যবহার করেছে তাদেরও করবেন। এখন যাদের সাথে আপনি রাজনৈতিক মতে মেলেন না, আন্দোলনে যারা আপনাদের কাঁধে কাঁধে পড়ছিল, এখন তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে, অমুক ইসলাম বিরোধী, অমুক সমকামী, এসব বলছে। এগুলোর বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে 24-এর আন্দোলন বৃথায় যাবে। যারা বলছেন তারা মানে আসলে কিন্তু 24-এর যে গণতান্ত্রিক স্পিরিট, তার বিরুদ্ধে তারা আছেন। তা আমাদের গণতন্ত্রের সাথে আরেকটা বিশেষণ লাগানো দরকার। কারণ গণতন্ত্র হয়েছে এখন সকল স্কাউন্ড্রেলের শেষ আশ্রয়স্থল। বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিক্রিয়াশীলতার শেষ দুর্গ, এটা বলতেন বুদ্ধদেব বসু। আমি যে গণতন্ত্র হচ্ছে এখন সকল ফ্যাসিস্টের আশ্রয়স্থল। গণতন্ত্রের নামে ফ্যাসিবাদকে কারখানা থামবে। তাহলে আপনার গণতন্ত্রের মধ্যে বিভাজন করতে হবে আপনাকে। এক গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্র, আর হলো ফ্যাসিজমের গণতন্ত্র। গণতন্ত্রের গণতন্ত্রকে বলে ন্যায়ভিত্তিক গণতন্ত্র। জাস্টিস ইজ ফেয়ারনেস। এই যে আনফেয়ার গণতন্ত্রের কথা বলছি, আমরা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চাই। আপনারা জানেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে এক ভদ্রলোক ছিলেন এখানে, তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র শেখাবার জায়গা নয়। অনেকে অবাক হয়ে গেছে, এটা কেন বলে। 1973-এর অধ্যায় তিনি বিরোধিতা করেছিলেন। উনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ডোবাবে। আমরা এই যে এখন আপনারা যে আহমদ কামালের একটু উদ্ধৃতি দিয়েছেন, এটা রাজ্জাক সাহেবের কথারই একটা তরল সংস্করণ। রাজ্জাক সাহেবের কথা আমি বহুবার শুনেছি, আহমদ কামালও শুনেছেন। কাজে আপনারা আহমদ কামালের মুখ থেকে শুনেছেন। এটাকে সিলসিলা বলে, পরম্পরা, একজনের পর একজনের বলে। কথাটা হচ্ছে এখানে একটা নির্বাচনের ভান আছে। বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে উর্দু দিকে তারা চেয়ারম্যান হতে পারবেন, 3 বছর পর পর রোটেট করবে। এতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ওই গণতন্ত্রের খোলসটা আছে, কোনো গণতন্ত্র আর নাই। রাজ্জাক সাহেব যখন বলেন গণতন্ত্র শেখাবার জায়গা নয়, উনি গণতন্ত্রের জায়গায় লিখতে পারতেন বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ চর্চার জায়গা নয়। কারণ এই গণতন্ত্র তো ফ্যাসিবাদী গণতন্ত্র। 1972-এর সংবিধানের ক্ষেত্রে যে প্রতারণাটা ঘটেছে, 73-এর অধ্যাদেশ একই প্রতারণা ঘটেছে। আপনারা অতি সংক্ষেপে বলছি 73-এর অধ্যাদেশ কেন আসলো। 1961 সালের দিকে আইয়ুব খান সরকারের যে অধ্যাদেশ ছিল, বিশ্ববিদ্যালয় সেটা কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার, বিশ্ববিদ্যালয়ে যারা টাকা দিয়ে টাকা নিয়ন্ত্রণ করে। টাকা তো আমাদেরই টাকা। আমাদের জনগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য যে ট্যাক্স দেয়, সেই টাকাটা সরকার থেকে বন্টন করা হয়। সেটা কিভাবে দেওয়া হবে? আমরা যে বক্তব্য বলেন, স্বায়ত্ত শাসনের কথা বলেন, ইংরেজিতে যেটাকে অটোনমি বলে। অটোনমি মানে কি? যদি আপনি তার গ্রিক মূলে যান, অটো মানে নিজে নিজে, নমি মানে আইন। নিজের আইন নিজে রচনা করে। বাংলায় আমরা এমন একটা অনুবাদ করেছি আমরা, সার্বভৌমত্বের মতো বোঝা যায় না আসলটা কি। সার্বভৌমত্বের আসল কথা হচ্ছে মালিকানা। আপনি সার্বভৌমত্ব বলে একটা মানে গাল ভরা শব্দ বললেন। একইভাবে অটোনমি মানে স্বায়ত্তশাসন নয়, নিজের আইন নিজে রচনা করা।
এটা আয়ত্তশাসন হলে কোনো অসুবিধা হতো না, আপনার আয়ত্তশাসনে পরিণত করছেন আর কি। এই স্বায়ত্ত শাসন মানে নিজের আইন নিজে রচনা করা। এই আইনটা কি রচনা করছি? বিশ্ববিদ্যালয় চালাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, এটা হচ্ছে মূল আইন। এইটাই স্বায়ত্ত শাসন, এটাকে ইংরেজিতে বলে একাডেমিক ফ্রিডম। আপনার সেখানে বাক স্বাধীনতা থাকবে, মানে আপনার চিন্তার স্বাধীনতা যদি না থাকে, এখন আমাদের সংবিধানের মধ্যে 39 ধারাতে লিখেছে কি বাক স্বাধীনতা গ্যারান্টি দেওয়া হলো, তবে এই সাপেক্ষে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খারাপ হবে, এটা জানলেও আপনার বাক স্বাধীনতা রুদ্ধ করতে হবে। এইটা দিয়ে রাজনীতি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় হবে না। বিশ্ববিদ্যালয়ে সকল চিন্তা বিকাশের প্রকাশের সুযোগ দিতে হবে। সেই জন্য আমি বলছি, বর্তমানে আমাদের এই বিশ্ববিদ্যালয় সংস্কার সম্পর্কে আমরা যে আলোচনা করছি, কেমন বিশ্ববিদ্যালয় চাই, এটা আমরা কেমন রাষ্ট্র চাই তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু ইউজিসি সংস্কার দিয়ে বা বিশ্ববিদ্যালয় সংস্কার দিয়ে হবে না। বিশ্ববিদ্যালয়ের 1973 সনের অর্ডিন্যান্সটা এসেছিল গণতন্ত্রের স্বপ্ন দিয়ে, যেহেতু আইয়ুব খানের সময় গভর্নর সাহেব মোনায়েম খান মনোনীত লোকেরা ওসমান গনি এখানে ভাইস চ্যান্সেলর হতেন। সেইটা কেমন লোক এনএসএফ গঠিত হতো। তো সেই এনএসএফ যারা করতেন, অধ্যাপক তাজ হাশমি একজন এনএসএফ এর গুন্ডা ছিলেন, এখন বিখ্যাত হয়েছেন, এবং আমাদের ফারুক মজার সাহেবও এনএসএফ এর ছিলেন। তো এই এনএসএফ বহু লোক ছিলেন। এখন সবাই এটা লুকাতে ব্যস্ত, বুঝতে পারছেন? এনএসএফ মানে ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। মিজানুর রহমান শেলি ছিলেন, তখন কেনা ছিলেন যারা মানে পাকিস্তান সিভিল সার্ভিসে গিয়েছেন, সুপিরিয়র সার্ভিসে গিয়েছেন, যারা জান নাই তারা হচ্ছেন। এখন সকলেই লুকাতে ব্যস্ত। ইতিহাস লুকিয়ে হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ইতিহাস জানতে কারো আগ্রহ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধঃপতন হয়েছে তার প্রমাণ এই যে আমার বন্ধু ইমতিয়াজ এবং আরেকজন আছে ইতিহাসের ইকবাল, বিদেশি ইফতেখার ইকবাল, এরা সম্পাদনা করে যে ইংরেজি একটা বই বের করেছে, সেটার সাথে আপনি এই বই তুলনা করে দেখেন তো, 50 বছর আগে বেরিয়েছে, এত নিম্নমানের বই বেরিয়েছে। ইংরেজিতে লিখলে লোকমুখে এর মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই, অর্থাৎ ইংরেজিতে লিখলেই লোকে মনে করে কি এই বইটা সাংঘাতিক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যা লিখেছে কোন রকম গবেষণা না করে তারা কিন্তু চর্বিতে চর্বণ করেছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে ভালো করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ ইতিহাস পড়তে হবে এবং সেটা জানতে হবে। জানতে হবে 3টা কথা দিয়ে আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে গুণগত মান প্রবর্তন করতে হবে, তার একটা উদাহরণ আমি অতীতকাল থেকে দিয়েছি। ছাত্র ভর্তির ক্ষেত্রে বর্তমান যে ভর্তি পরীক্ষা সিস্টেম, এটা অত্যন্ত বৈষম্যমূলক, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত পাষণ্ড পীড়ন। পাষণ্ড যে পীড়ন করে, এটাই এইভাবে একটা ভালো বিশ্ববিদ্যালয় হবে না। আচ্ছা, যে আমেরিকাকে আমরা অনুকরণ করি, তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি করায় অথবা অক্সফোর্ড কিভাবে ভর্তি করায়? আপনার অ্যাপটিটিউড টেস্টের একটা পরীক্ষা নেই, আপনার বিশ্ববিদ্যালয়ের যে আগের পরীক্ষাগুলো আপনি নিয়েছেন, বোর্ডের পরীক্ষা, সেগুলো নেই। তারপরেও আপনি মান বাড়াইতে পারেন যে আমি যাদের পয়েন্ট 800 নিচে আছে তাদের নেব না, আমি 750 নিচে নেব না, এটা তো করতে পারেন। কিন্তু মানুষকে পীড়ন করার দরকার কি? বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে আমি জিজ্ঞেস করেছিলাম কি করেন, বলে আমরা যে 20,000 25,000 টাকা পাই খাতা দেখে ডিউটি দিয়ে, আপনি এটা বন্ধ করতে চান? মানে অর্থাৎ আমরা টাকা পয়সার এতই গৃহীত, অর্থগৃহীত যে এগুলো আমরা করবো। আপনি জিনিসটা ভেবে দেখেন, মানুষের অন্ধ আত্মস্বার্থ চর্চা যদি সমগ্রের বিরুদ্ধে যায়, যা হয় বর্তমানে তাই হচ্ছে। যে আমাদের এক এক সময় লোকে আমরা কি করেছিলাম অতীতে সেটা সম্পূর্ণ ভুলে যায়। এখন এই বলছি, তৃতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে যে কথা হচ্ছে, ছাত্র শিক্ষক মানুষের কারিকুলাম তৈরি করে। সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমরা বাংলায় পড়াতে পারছি না, বাংলায় বইপত্র লিখতে পারছি না, তাহলে আমাদের ইংরেজি শিক্ষা বন্ধ করার কথা আমি বলছি না। সারা পৃথিবীতে নানা দেশে যে বিজ্ঞান চর্চা গবেষণা হচ্ছে, প্রথমে এটা আমাদের ধরে আনতে হবে। এই উদাহরণ দিয়ে আমি শেষ করি। আরবরা যে এত উন্নতি করলো 500 বছর, সেটা তারা করেছিল অনবরত। তারা গ্রিক থেকে, সিরিয়াক থেকে আর অন্যান্য ভাষা থেকে অনুবাদ করেছেন। 1 বছর 2 বছর নয়, প্রায় 500 বছর। একটা জিনিস একদিন হয় না। আরবদের প্রথম বড় দার্শনিক বলা হয় আল কিন্দি, ইসলাম প্রবর্তন প্রায় 200 বছর পরে তিনি আবির্ভূত হয়েছেন। অথবা বাগদাদে খলিফা হারুনুর রশিদের সময় যেটাকে বায়তুল হিকমা বলা হতো, এটা পরে আল মামুন এবং অন্যান্যরা এর নাম হচ্ছে দারুল হিকমা, একই জিনিস, হাউস অফ উইজডম। এটা অব্যাহত রেখেছে বহুদিন, তারা 500 বছর। সেখান থেকেই কিন্তু চর্চা করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, তারা নিয়ে গেছে এবং তার অনেক বাস্তব প্রমাণ আছে। ইউরোপের মেডিসিন, ইউরোপের আইন সব এখানে। এমনকি ইউরোপের যে এই যে বাকালরিয়ার ডিগ্রি, এটাও একটা ইসলামী ডিগ্রির নাম। যে পড়াতে পারত বি হক আল
মানে আমি উচ্চারণ করতে পারি না, এটাকেই বাকালোরিয়েট বানিয়েছে ল্যাটিন ভাষায়, হুবহু একই কথায়। দি হক মানে দি বাই the right of teaching by the authority of the other, এটা হলো ফার্স্ট ডিগ্রি। তো এটা লুকানোর কিছু না, ইউরোপীয়রা এটা নিয়েছে বলেই তারা বিশ্ববিদ্যালয় করেছে, কাজেই বিনিময়ে ইউরোপ থেকে আমরা নিব, এর মধ্যে লজ্জার কিছু নাই, গুণেরই আছে। কিন্তু ইউরোপ থেকে কিন্তু আমরা আহরণ করতে পারছি। বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বজনীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ইউরোপীয়, আমেরিকান, জাপানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে চাই, আমাদের প্রথমে অনুবাদ করতে হবে, তারপরে আমাদের লেখাও একদিন ওরা অনুবাদ করবে, যদি আমরা করতে পারি। এটা অসম্ভব নয়। সেই মানব শক্তি আমাদের আছে, সেই মেধা আছে আমাদের, শুধু নাই সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের জন্য বলি ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ফান্ড নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জন্য আমাদের ভর্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমাদের শিক্ষক নিয়ন্ত্রণ করা হচ্ছে। অসুবিধাটা কি? যদি আমাদের ক্লাসে আমরা আবার টিউটোরিয়াল ব্যবস্থা চালু করি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চালু হয়েছিল, আমি দেখি রমেশ চন্দ্র মজুমদারের কথা থেকে এটি শেষ করি, যেটা দিয়ে ওনার দিকে শুরু করেছিলাম। উনি বলছেন যে আমরা কিভাবে পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি খুবই চমৎকার করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে উনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এই যে এটি একটি আবাসিক, ব্র্যাকেটে আবার লিখেছেন পাশে না বুঝি, রেসিডেন্সিয়াল, আবাসিক কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্রকে এই বিশ্ববিদ্যালয়ের 10 মাইল চৌহদ্দির মধ্যে থাকতে হতো, কারণ এর বাইরে বিশ্ববিদ্যালয়ের কোনো অধিকার ছিল না। যেমন স্যার আশুতোষ আদায় করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে নন অ্যাফিলিয়েটিং বা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। এখন ঢাকা ইউনিভার্সিটি তার সেই ঐতিহ্য ভঙ্গ করে অ্যাফিলিয়েটিং হয়েছে 1947 এর পরে। আরো দেখবেন সেই ধরনের কাহিনী আছে। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি 3টি ছাত্রাবাস ছিল। পুরনো ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের নাম অনুসারে 2টি ছাত্রাবাসের নাম হয় ঢাকা হল এবং জগন্নাথ হল। জগন্নাথ হলে 200 এবং ঢাকা হলে প্রায় 150 হিন্দু ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। মানে ঢাকা হল ছিল কমন হিন্দু মুসলিম, লক্ষ্য করেন। তো বাকি ছিল জগন্নাথ হলে 200 এবং ঢাকা হলে প্রায় 150 হিন্দু ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। তৃতীয় ছাত্রাবাস মুসলিম হলে প্রায় 300 ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। পুরনো ঢাকা কলেজের হোস্টেল ঢাকা হল হলো, এটা এখন শহীদুল্লাহ হল হয়েছে যেটা। আর 2টি হলের জন্য নতুন বাড়ি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র এই 3টি ছাত্রাবাসে থাকতো না, তাদের প্রত্যেককে হিন্দু হলে ঢাকা কিংবা জগন্নাথ হলে, আর মুসলমান হলে মুসলিম হলের সঙ্গে সংযুক্ত থাকতে হতো। তখন সমস্যাটা ছিল একেবারে সাম্প্রদায়িক, লক্ষ্য করার বিষয়। এখনো রয়েছে কিছুটা। অর্থাৎ প্রত্যেক হলে যেসব অনুষ্ঠান হতো, তাতে যে কেবল তাদের যোগ দেওয়ার অধিকার ছিল তা নয়, এটা তাদের অবশ্য কর্তব্য বলে গণ্য হতো। এইভাবে তাদের আরেকটা ছিল টিউটোরিয়াল বিষয় পড়তো, এটা হলো এইখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির গোড়ার যুগের কাহিনী যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এটা আমি আর লম্বা পড়ছি না। আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এখন কেন খারাপ হচ্ছে। আমরা তো একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটিং করেছি, এই শেষ কথাটাই আমি বলি। কলেজগুলিতে তো একই শিক্ষা দেওয়া হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা এত উন্নত করি, তা কলেজগুলিকে আমরা অবহেলা করবো কেন? আসলে বেসিক্যালি একই শিক্ষা দিচ্ছি, আমরা একই সিলেবাসে দিচ্ছি, 19-20 বেশ কম আছে। যদি আমরা বৈষম্য বিরোধী শিক্ষা সত্যি করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত অহংকার বাদ দিতে হবে। বাংলাদেশের যত ছেলে মেয়ে কলেজে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবার কিন্তু ইকুয়াল সাহায্য পাওয়ার অধিকার আছে রাষ্ট্রের কাছ থেকে। মাত্র মেধা নাই বলে অন্যরা সাহায্য পাবে না, আমরা পাবো, এটা এর চেয়ে চরম বৈষম্যমূলক ব্যবস্থা হয় না। এখন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অসীম সৌভাগ্য লাভ করেছেন, তারা হয়তো একটু পীড়িত হচ্ছেন, আহত হচ্ছেন। এই ভদ্রলোক একটা অভ্যুত্থান করে গেল, আমি অভ্যুত্থান করছি না। ধন্যবাদ আপনাদেরকে। সলিমুল্লাহ খান গুরু উনি কথা বলার পরে অটোমেটিক দেখি সবাই চলে যাচ্ছে। ওনার জন্য এই আর.সি. মজুমদার হল ভরেছিল। শিক্ষক ডক্টর সৈয়দ দিদার আলম স্যার যানজটের কারণে নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে পৌঁছাতে পারেনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। ইতিমধ্যে আমাদের ভলান্টিয়াররা দর্শকদের কাছ থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে অতিথিদের কাছে পৌঁছে দিয়েছে। আমি প্রথমেই আজম স্যারকে অনুরোধ করব তার কাছে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর প্রদানের জন্য।